হ্যালো স্টুডেন্টস, আমি ইন্দ্রাণী ম্যাম। আজকে চলে এসেছি লাইফ সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বিভিন্ন প্রাণীর রেচন। বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ থেকে কিরকম প্রশ্ন আসে। ধরো, একটি প্রাণী বলে দিল চিংড়ি। চিংড়ির রেচন অঙ্গ কি দিয়ে 4টে অপশন দিল। কিংবা ধরো কোনো একটা প্রাণীর রেচন অঙ্গই বলে দিল, ধরো কক্সাল গ্রন্থি। কক্সাল গ্রন্থি দিয়ে বলল যে নিম্নলিখিত প্রাণীগুলোর মধ্যে কোনটি রেচন অঙ্গ হবে কক্সাল। ঠিক আছে, এই একটা হয়। তাহলে 1 নম্বর হলো, 2 নম্বর হলো, এবং 3 নম্বর হচ্ছে অনেক সময় পদ্ধতি দিয়ে দেয়, বা ওই রেচন অঙ্গগুলো না আরো অনেক কিছু জিনিস দিয়ে তৈরি হয়, বা তাদের অবস্থান বিভিন্ন রকম হয়। এইভাবে বিভিন্ন রকম ভাবে রেচন অঙ্গ থেকে তোমাদের প্রশ্ন আসে। তা চলো আমি পরপর স্লাইডে তোমাদের সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসছে অ্যামিবা। অ্যামিবার রেচন অঙ্গ হচ্ছে সংকোচী গহ্বর, বা যেটাকে বলা হয়ে থাকে কন্ট্রাকটাইল ভ্যাকুল। এই যে এইখানটা দিয়েছি, যেটাকে বলা হয়ে থাকে কন্ট্রাকটাইল ভ্যাকুল বা সংকোচী গহ্বর। কোষে উৎপন্ন অতিরিক্ত জল এবং বিপাকীয় বর্জ্য শরীর থেকে এরা বের করে দিতে সাহায্য করে, এবং কেবলমাত্র রেচন নয়, অভিস্রবণ নিয়ন্ত্রণ ও জলের ভারসাম্যও রক্ষা করে। মানে একটা সংকোচী গহ্বর যে শুধুমাত্র ওই নাইট্রোজেন ঘটিত বা যে কোনো রেচন পদার্থ যে দেহ থেকে বার করে দিচ্ছে তা নয়, দেহে কিন্তু জলের ভারসাম্য বজায় রাখছে। এবার আমি বলি কিভাবে এটা হয়। সংকোচী গহ্বরে যখন রেচন পদার্থ জমে তখন কি হয়, সেটা সংকোচন প্রসারণ একসময় এটা ফেটে যায়, এবং যখনই ফেটে যায় তখনই সেটা রেচন পদার্থটা কিন্তু বাইরে নির্গত হয়। তাহলে সংকোচী গহ্বরের কি হচ্ছে, সংকোচন এবং প্রসারণ এই পদ্ধতি যখন চলছে তখন ওটা কি হচ্ছে, ফেটে যাচ্ছে, সংকোচী গহ্বরটি ফেটে যায়, এবং তখনই রেচন যে পদার্থটি থাকে, রেচন পদার্থ গিয়ে বাইরে নির্গত হয়ে যাচ্ছে। এই হলো পদ্ধতি। তারপরে আসছে হাইড্রা। হাইড্রারও কিন্তু সেভাবে কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ নেই। এরাও কি করছে, এরাও হচ্ছে দেহ প্রাচীরের সংকোচন প্রসারণের মাধ্যমে বজ্র এবং অতিরিক্ত জল দেহের বাইরে নির্গত করে। এদেরও নির্দিষ্ট সেরকম কোনো রেচন অঙ্গ নেই। অ্যাসকারিস বা গোলকৃমি, এদের কিন্তু নির্দিষ্ট রেচন অঙ্গ আছে, যেটাকে বলা থাকে রেনেট কোষ। এই দেখো আঁকাটার মধ্যে দিয়েছে, এবং একটি মাত্র রেচন ছিদ্র দিয়ে সেই রেচন পদার্থ বাইরে যায়। দেখো অনেকটা দেখতে এইচ এর মতো লাগছে না? তাই এই প্রশ্নটাই দেয় যে এদের রেচন অঙ্গটা কিরকম দেখতে, না এইচ এর মতো দেখতে হয়, এবং এইচ এর মতো দেখতে সাথে এদের দুটি পার্শ্বীয় নালী এবং একটি প্রান্তীয় নালী থাকে। ঠিক আছে, এক হচ্ছে এইচ এর মতো দেখতে হয়, দুটো পার্শ্বীয় নালী থাকে। এই যে দুটো পার্শ্বীয় নালী আবার একটু দীর্ঘ হয়, ঠিক আছে, দুটো পার্শ্বীয় নালী দীর্ঘ হয়, এবং একটি যে প্রান্তীয় নালী থাকে সেটা আবার একটু ক্ষুদ্র হয়। এই পুরো ব্যাপারটা নিয়ে অ্যাসকারিসের এই রেনেট নামক রেচন অঙ্গটি গঠিত। নেক্সট, মাকড়সা কাঁকড়া বীজ, এরা তো সন্ধিপদ প্রাণী। এদের রেচন অঙ্গ হচ্ছে কক্সাল গ্রন্থি, এবং এই কক্সাল গ্রন্থির মাধ্যমে এরা নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ বাইরে নির্গত করে। এই যে কক্সাল গ্রন্থি, দেখো এগুলো আবার এই সব জিনিস নিয়ে গঠিত। এগুলো না এদের পায়ের কাছে থাকে, এদের পায়ের কাছে এই কক্সাল গ্রন্থি থাকে, এবং কি কি নিয়ে গঠিত, স্যাকিউল, ল্যাবাইরিন্থ, ব্ল্যাডার, টিবিউল, এইগুলো নিয়ে গঠিত মাকড়সা আর কাঁকড়া বিছে। ঠিক আছে, তাহলে শুধু কক্সাল গ্রন্থি জানলেই হবে না, সেগুলো কি নিয়ে গঠিত সেগুলোও কিন্তু জানতে হবে। এবং সেটা কোথায় অবস্থিত আমি বললাম, সেটা পায়ের কাছে অবস্থিত। নেক্সট, আরশোলা। আরশোলা আরশোলাও একটা সন্ধিপদ প্রাণী, তোমরা জানো, আমি আগেও বলেছি যে সন্ধিপদ হচ্ছে প্রাণী জগতের সব থেকে বড় পর্ব। প্রাণী জগতের সব থেকে বড় পর্ব হচ্ছে সন্ধিপদ, যে সন্ধিপদের বা আর্থ্রোপোডা, যার মধ্যে সমস্ত রকমের পোকা মাকড়, আরশোলা, মাকড়সা, মশা, মাছি, চিংড়ি, কাঁকড়া, কাঁকড়া বিছে, ফড়িং, প্রজাপতি সমস্ত কিন্তু পড়ছে।
ঠিক আছে, এবং এই নয় সব সন্ধিপথ প্রাণী উদাহরণ এগুলো সবাই মানে এদের প্রত্যেকের রেচন অঙ্গ, শ্বাস অঙ্গ, সব অঙ্গ এক হবে তা নয়, প্রত্যেকের কিন্তু প্রায় আলাদা। তেমনই হচ্ছে একটা হচ্ছে আরশোলা। আরশোলার রেচন অঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা, এবং এইখানে তোমরা একটু ভুল করো যে ম্যালপিজিয়ান নালিকার সাথে অনেক সময় ম্যালপিজিয়ান কর্পাসেল এই কথাটাও বলা দেয়। ম্যালপিজিয়ান নালিকা মানে ম্যালপিজিয়ান টিবিউল, তা ম্যালপিজিয়ান কর্পাসেলটাও অপশানে থাকে। ঠিক আছে, অনেক সময় না দেখে হয়তো এটাতে দিয়ে দিলে, তা নয়। ম্যালপিজিয়ান কর্পাসেল কিন্তু আমাদের বৃক্ষে থাকে, ম্যালপিজিয়ান কর্পাসেল কিন্তু বৃক্ষে থাকে। যখন এই বৃক্ষ আলোচনা করবো সময় সেই সময় পড়াবো, তাই ম্যালপিজিয়ান কর্পাসেল আর ম্যালপিজিয়ান নালিকা দুটো এক করে দেবে না। আচ্ছা, এছাড়া কি থাকে? এছাড়া এদের চর্বি দেহ, ইউরেট কোষ, কিউটিকাল এসব থাকছে। আরশোলা প্রধানত ইউরিক অ্যাসিড রেচন পদার্থ হিসেবে ত্যাগ করে, অবশ্য N2 জাতীয় করে। আচ্ছা, এর সাথে একটা বলে রাখি যে এরা হিমোসিলোমিক, এই হিমোসিলোমিক তরল থেকে রেচন পদার্থটা সংগ্রহ করে। এদের দেহে হিমোসিলোমিক তরল থেকে রেচন পদার্থ সংগ্রহ করে, এবং সংগ্রহ করার পর পরবর্তী সেটা মল আকারে পায়ু দিয়ে পায়ু ছিদ্র মাধ্যমে নির্গত করে। তাহলে এই জায়গাটা একটু মনে রাখবে যে হিমোসিলোমিক তরল থেকে কিন্তু এরা রেচন পদার্থ সংগ্রহ করছে। ম্যালপিজিয়ান টিবিউল বা ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে এদের প্রধান রেচন অঙ্গ। ম্যালপিজিয়ান কর্পাসেল নয় কিন্তু, ওটা কিন্তু বৃক্কে থাকে। এছাড়া চর্বি দেহ, ইউরেট কোষ, কিউটিকাল, কিউটিকাল তো এদের দেহের আবরণী, সেটাও কিন্তু রেচনে সাহায্য করে। আচ্ছা, কেঁচো, কেঁচোর প্রধান রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া, এবং এগুলো শরীরের প্রায় প্রত্যেক খণ্ডকে জোড়ায় জোড়ায় অবস্থিত ছোট টিউব বা নলাকার গঠন, যা নাইট্রোজেন গঠিত মানে অ্যামোনিয়া ইউরিয়া থেকে বার করছে। আচ্ছা, এই যে নেফ্রিডিয়া সেটা আবার কি কি নিয়ে গঠিত? নেফ্রোস্টোম, নেফ্রিডিয়া কিন্তু নেফ্রোস্টোম, তারপর হচ্ছে নালিকা, তারপর নেফ্রিডিওপোর, ঠিক আছে, এগুলো নিয়েও কিন্তু গঠিত। নেফ্রোস্টোম, নালিকা, নেফ্রিডিওপোর নিয়ে এই এত কিছু নিয়ে কিন্তু নেফ্রিডিয়া কিন্তু গঠিত। এবার এদের নেফ্রিডিয়া আবার অনেক রকমের হয়। কি কি হয়? একটা হয় ত্বকীয়, একটা হয় সেপ্টাল, আর একটা হয় গলবিলীয়। ঠিক আছে, এই ত্বকীয় থাকে প্রায় 200 থেকে 250, ঠিক আছে, সেপ্টাল থেকে 80 থেকে 100, আর গলবিলীয় এদেরই গলবিলের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ খণ্ডকে অবস্থিত। তাহলে একটা নেফ্রিডিয়া থেকে কত কিছু জানলাম। প্রথমত হচ্ছে এদের রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া, সেই নেফ্রিডিয়া কোথায় অবস্থান করছে? সেগুলো অ্যামোনিয়া ও নাইট্রোজেন ঘটিত সার রেচন পদার্থ হিসেবে নির্গত করছে। নেফ্রিডিয়া নেফ্রোস্টোম, নালিকা, নেফ্রিডিওপোর নিয়ে গঠিত। সেটা 3 প্রকার: ত্বকীয়, সেপ্টাল, গলবিলীয়। ত্বকীয় থাকছে 200 থেকে 250, সেপ্টাল থাকছে 80 থেকে 100, আর গলবিলীয় অবস্থান করছে এদেরই গলবিলের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ খণ্ডকে। ঠিক আছে, অ্যাম্ফিঅক্সাস, অ্যাম্ফিঅক্সাসের হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া বা দেহ গহ্বর। এদের নেফ্রিডিয়াকে আবার সোলেনোসাইটও বলা হয়ে থাকে। আচ্ছা, একটা বলি কথায় যে অনেক সময় দেখবে পরীক্ষায় সোলেনোসাইটই দেয়া আছে, রেচন অঙ্গ অ্যাম্ফিঅক্সাসে সোলেনোসাইট দেয়া আছে, আর প্রোটোনেফ্রিডিয়া কথাটা কিন্তু নেই। তখন কিন্তু এই সোলেনোসাইট অপশনটাতেই তোমরা দাগিয়ে দিয়ে আসবে। দুটো কখনোই থাকবে না, প্রোটোনেফ্রিডিয়া বা সোলেনোসাইট দুটো কখনো একসাথে থাকবে না, যে কোনো একটা থাকবে। তবে এখন দেখছি যে এই সোলেনোসাইট কথাটাই কিন্তু বেশি করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে সোলেনোসাইট দিলে ভালো, আর যদি প্রোটোনেফ্রিডিয়া থাকে তাহলে প্রোটোনিয়া অপশনটাতে ক্লিক করবে। আচ্ছা, প্ল্যানেরিয়া বা চ্যাপ্টা কৃমি, এদের প্রধান রেচন অঙ্গ হচ্ছে শিখা কোষ বা যেটাকে ফ্লেম কোষ বলা হয়ে থাকে। ঠিক আছে, যা শরীর থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য নিষ্কাশনের অসমো রেগুলেশন পদ্ধতিতে ভারসাম্য বজায় রাখে। এই যে শিখা কোষ বা ফ্লেম সেল, এই যে শিখা কোষ বা ফ্লেম সেল,
এই ফ্লেম, আচ্ছা বারবার ইংলিশ নামটা বলছি কারণ অনেক জায়গায় না এই ফ্লেম সেল কথাটাও থাকে, শিক্ষাকোষের জায়গায় অনেক জায়গায় ফ্লেম সেলও কথাটা থাকে। তাহলে প্ল্যানেরিয়া বা চ্যাপ্টাক্রিমি এদের রেচন অঙ্গ হলো শিখাকোষ বা ফ্লেম কেস, যার মাধ্যমে এরা নাইট্রোজেন ঘটিত পদার্থ বাইরে নির্গত করছে। অসমো রেগুলেশনেও কিন্তু এটা সাহায্য করছে। আচ্ছা, সর্বশেষে আসছে হচ্ছে মানব দেহের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক। আচ্ছা, মানব দেহের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক। বৃক্ক কিন্তু অনেকগুলো অংশ নিয়ে গঠিত। এবার বৃক্ক পড়তে গেলে তোমাকে গোবিলি, তারপর ম্যালপিজিয়ান কর্পাস সেল, গ্লোমেরিউলাস, এই জিনিসগুলো পড়তে হবে, ঠিক আছে। তারপর আসে কি, বৃক্কের ওজন আসে, বৃক্কের বাইরে যে আবরণ আছে সেই আবরণগুলো আসে, বৃক্ক কিরকম দেখতে হয়, শিম বীজের দানার মতো দেখতে হয়। আচ্ছা, তারপর সেই আর একটা জিনিস দেয় যে এই যে গ্লোমেরিউলাস বা ম্যালপিজিয়ান কর্পাসেল, এখানে কি কি কাজ হয়, এগুলো প্রত্যেকটা জায়গার কাজগুলো কিন্তু আলাদা। তাই যেমন আমি তোমাদের একটা ভিডিও বলেছিলাম যে মানুষের শ্বাস প্রশ্বাস নিয়ে একটা ভিডিও হবে, তেমন এই যে বৃক্কের কাজ, বৃক্ক শুধু কিন্তু মানুষের নয়, বৃক্ক অনেক মেরুদণ্ডী প্রাণীরই রেচন অঙ্গ। এবং বৃক্কেরও আবার অনেক পার্থক্য আছে, দেখবে লেখা আছে, দেখো অনেক জায়গায় আছে যে প্রোনেফ্রস কোনটা, মেটানেফ্রস কোনটা, মেসোনেফ্রস কোনটা। এগুলো হচ্ছে বৃক্কের অবস্থানের ওপর, অর্থাৎ কখনো কখনো কারো কারো দেহে ক্ষেত্রে বৃক্ষ দেহের অগ্রভাগে থাকে, পশ্চাৎ ভাগে থাকে বা মধ্যভাগে থাকে, এই অনুযায়ী আবার বৃক্কের নাম, ওই প্রোনেফ্রস, মেসোনেফ্রস বা মেটানেফ্রস। আচ্ছা, বৃক্কের কাজটাই বললাম, বৃক্কের সম্পর্কে যদি ডিটেলস হয় তাহলে সেটা শুধুমাত্র মানুষেরই আসে। এই গ্লোমেরুলাস, তারপর বৃক্কীয় নালিকা, সেখানে জলের কোথায় পুনঃশোষণ হয়, কোন কোন আয়ন শোষিত হয়। পিত্তরঞ্জক বলতে এখানে রঞ্জক দানা, এখানে কি কি থাকে, রঞ্জক দানা কি থাকে, বিলিরুবিন বিলিমানে বা মূত্র কি পরিমাণে তৈরি হয়, স্বাভাবিক মূত্র কত পরিমাণে নির্গত হয়, মূত্রের জন্য স্ফিংটার পেশি বা ওই পেশিটার নাম কি সেটা জানতে চায়। আর হয় মূত্রের রং যে হলুদ, সেটা হলুদ হয় কেন, ইউরোক্রোম থাকার জন্য। মোট কথা হচ্ছে বৃক্ক নিয়ে পুরো একটা চ্যাপ্টার আছে, এবং সেটা আমি চেষ্টা করব তোমাদের এই ভিডিওতে কভার করা, বা পেড ব্যাচে তো আমি তোমাদের এগুলো নিয়ে পড়াচ্ছি, চেষ্টা করবো এটার জন্য একটা রেকর্ডিং ভিডিও তোমাদের করে দেওয়ার। আচ্ছা, এইখানে একটা জিনিস বলা হয়নি, সেটা আমি এখানেই লিখে দিচ্ছি, সেটা হলো চিংড়ি। চিংড়ির ক্ষেত্রে হচ্ছে গিয়ে সবুজ গ্রন্থি, ঠিক আছে, চিংড়ির ক্ষেত্রে হচ্ছে সবুজ গ্রন্থি বা গ্রিন গ্ল্যান্ড হচ্ছে রেচন অঙ্গ। চিংড়ির ক্ষেত্রে গ্রিন গ্ল্যান্ড বা সবুজ গ্রন্থি হচ্ছে রেবায় গ্ল্যান্ড, এবং এই গ্রিন গ্ল্যান্ডের মধ্যে একটা ভাগ ল্যাবারিন্থ পড়ে, যেমন ওই মাকড়সার কক্সাল গ্রন্থি বলেছিলাম না, ল্যাবারিন্থ, স্যাকিউল, এগুলো নিয়ে ব্লাডার, এই গ্রিন গ্ল্যান্ডের মধ্যেও কিন্তু ল্যাবারিন্থের ভাগ পড়ে। মোট কথা চিংড়ির অতটা পদ্ধতি আসে না, চিংড়ির রেচন অঙ্গের নাম কি সবুজ গ্রন্থি বা গ্রিন গ্ল্যান্ড, ব্যাস এইটুকুই আসে। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। যেটা বলবার সেটা হলো যে আমরা খুব তাড়াতাড়ি একটা ম্যারাথন ক্লাস নিয়ে আসছি, তোমরা সেটাতে জয়েন করো। আর হচ্ছে যে এই যে ম্যারাথন ক্লাসটা কবে হবে, ঠিক আছে, বা কতক্ষণের জন্য হবে, তার জন্য নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমরা ফ্রি প্রচুর ক্লাস নিয়েছি, বা পেড ক্লাসের ব্যাপারে, বা এই যে রেকর্ডিং ভিডিওগুলো আমি তোমাদের ছোট ছোট করে দিচ্ছি যাতে তোমাদের একটু সুবিধে হয়, সেই সব বিষয় এখানে আলোচনা করা হয়, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই রইলো।